যখন মানুষের আহ, জীবনটা কদিনের আমরা জানি না, তখন একটা গ্যালারিতে একটা ছবির এরকম প্রত্যেক বছর আম, তার দাম বাড়ার কোনো মানেই নেই। তখন সিএ এনআরসি চলছে, সারা দেশ উত্তাল। তখন আমার বাবা বেঁচে ছিলেন। সে একদিন কাগজ খুঁজছেন, মানে মৃত্যুর ওই কয়েক, ভয় পেয়ে। হ্যাঁ, কয়েক মাস আগে আর কি। ভয় পেয়ে কাগজ খুঁজছে, ফাইল খুঁজছে। এক আত্মীয় আসে, সেও তার কাগজটা খুঁজছে, সেও খোঁজার চেষ্টা করছে, কারণ তাদের একটা ভয় হচ্ছিল হয়তো এই দেশটা তাদের নয়, মানে মানে এই দেশ ছেড়ে হয়তো তাদের চলে যেতে হতে পারে। যখন অজন্তা আঁকা হচ্ছে, তখন সে শিল্পী না, সে পুরোহিত না, সে শিক্ষক, সেটা তো আমরা মানে সেগুলো মিলেমিশে যায়। কখনো নটরাজের মূর্তি, পায়ের তলায় একজনকে চেপে একটা শক্তির আবার তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে একটা ধ্বংস না হলে হয়তো একটা সৃষ্টি হবে না। দেব দেবীতে খুব একটা বিশ্বাস নেই, বেশ, হ্যাঁ। যদিও দুর্গাপূজায় বিশ্বাস আছে, পয়সা পাই এখান থেকে। দুর্গাই এখানে আমার কাছে লক্ষ্মী। নাগতনতন সংঘর ওই এরিয়ার পিনকোড ছিল 47, এবং 47-এর পরে আসা মাইগ্রেন্ট লোকেদের গল্পই আমি 3 বছর ধরে বলছিলাম ওখানটায়। Stories to be untold. নমস্কার, ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। আমি সৌমিক, আপনাদের হোস্ট। আমার এবং আমার টিমের তরফ থেকে আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বাংলা বছর শুরুর প্রথম দিনেই আরো একটা নতুন পডকাস্ট বাংলায়। দ্য ক্রিয়েটিভ ক্রনিকলসে আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে একটা শিল্প কিভাবে তৈরি হয়, একজন শিল্পী কিভাবে একটা শিল্পকে তৈরি করেন, শেষ অবধি নিয়ে যান, তার যাত্রা পথটা কেমন থাকে, তার মানসিক ভাঙা গড়া, তার শিল্পের সাথে অ্যাটাচমেন্ট বলুন, বা কতটা কঠিন থাকে, কতটা সোজা হয় সেই যাত্রাপথ, এটা জানার উদ্দেশ্য আমার বহুদিনের। তো সেই জিজ্ঞাসা থেকেই এই পডকাস্ট। আশা করছি আমরা নতুন কিছু শিখবো, জানবো এই এপিসোডগুলো থেকে। তো আজকে এই প্রথম এপিসোড, যেটা আমাদের প্রত্যেকের জন্য খুব স্পেশাল। এই প্রথম এপিসোডে আমাদের যিনি গেস্ট, তিনিও খুব স্পেশাল। তিনি স্বনামধন্য একজন শিল্পী। তার শিল্প মাধ্যমটা আমরা আরো পরে বলবো। তার আগে বলি, বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর অন্যদিকে বাঙালিদের শিল্পের প্রতি, সাহিত্যের প্রতি নিষ্ঠা, ভালোবাসা, এই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আজ এমন একটা শিল্প মাধ্যমের শিল্পী আমাদের কাছে এসছেন, যেই পার্টিকুলার শিল্প মাধ্যমটা হয়তো বাংলায় খুব বেশি পুরনো নয়, হয়তো এর ইতিহাস 30-40 বছরের পুরনো বাংলায়। ওনার সাথে আমার পরিচয় হয় গত বছর দুর্গাপুজোয়। অ্যাকচুয়ালি আমি একটা কাজের সূত্রে জড়িয়েছিলাম বেহালা সর্বজনীন দুর্গোৎসবের পুজোর সাথে। অন্যান্যবার যেটা হয়, আপনাদের সবার মতন আমিও যাই, পুজো দেখি, চলে আসি, অবাক হই। কিন্তু এইবার যেটা হলো, খুব অবাক হলাম যে একটা ফাঁকা মাঠ, সেটা কিভাবে ধীরে 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 একটা সভ্যতা গড়ার মতন করে তৈরি হয়ে উঠলো। একটা শিল্প, অসাধারণ একটা শিল্প সেখানে প্রাণ পেল। অথচ যে শিল্পটার আয়ু মাত্র 15 দিন, খুব বেশি হলে 20 দিন। অদ্ভুত না? সেই শিল্পকর্মটি যিনি করেছিলেন, যিনি এই শিল্পের পুরোধা, সেই প্রদীপ দাস, তিনি আজকে আমাদের গেস্ট। নমস্কার প্রদীপ দা, ওয়েলকাম টু দ্য ক্রিয়েটিভ ক্রনিকলস। আমারও ভাল লাগছে, আমি জানি না কি বলবো, কিন্তু ভাল লাগছে এসে। প্রথমে বলো প্রদীপ দা, এই যে শিল্প মাধ্যমটার সাথে তুমি যুক্ত, এই শিল্পটার নাম কি অ্যাকচুয়ালি? মানে এটাকে কি থিম আর্ট বলে রাখবো? হ্যাঁ, খুব বাংলায় এটাকে মণ্ডপ সজ্জা বলা যায় হয়তো, খুব ছোট স্কেলের সেটা। এটার অ্যাকচুয়াল নাম কি? না, অনেক নামই ডাকা যায়, মানে হ্যাঁ, যে যেভাবে ডাকে, মানে ওয়েস্টের ভাষায় যেটা পাবলিক আর্ট প্র্যাকটিস। বেশ। এই যে থিম আর্ট বা পাবলিক আর্ট, এটা হঠাৎ করে কলকাতার দুর্গাপুজোর সাথে অ্যাসোসিয়েট কি করে হয়ে গেল? কারণ ধরো সারা ভারতবর্ষে তো এরকম প্রচুর পুজো হয়। সাউথে আছে,
মুম্বাইয়ের গণেশ পুজো আমরা দেখেছি ভীষণ বড় করে হয়, কিন্তু এগুলোর কোনোটাই একটা আর্ট ফেস্টিভ্যাল হয়ে ওঠেনি। কলকাতার দুর্গাপুজো আর আর্ট এটা মিলেমিশে কিভাবে গেল? এটা বোধহয় সময়ের দাবিই ছিল যে কলকাতার পুজোটা একটু অন্যরকম হবে। আর দেখতে দেখতে এখন তো প্রায় এটার পুজো বলা যায় না শুধুমাত্র, মানে পুজোর 4 দিন বাদ দিয়েই মানুষ আরো 10 দিন ওখানে যান, এবং ওই রিচুয়াল বাদ দিয়েও একটা বড় অংশ থাকে সেখানে আর্ট। তা সেই জন্য আমরা খুব লাকি যে কলকাতায় উম, দর্শকও এরকম, মানে দর্শক যদি না চাইতেন হয়তো এরকম হতো না, তাহলে হয়তো পুজোই হতো শুধুমাত্র। আমরা খুব লাকি যে ক্লাব যারা কর্তা বা যারা ক্লাব চালান তারা কোনো একদিন হঠাৎ করে ঠিক করেননি যে এরকম কিছু দুর্গাপুজো হতে যাচ্ছে। কারণ গণেশ পুজো আমরা দেখেছি, কিংবা দিল্লিতেও দুর্গাপুজো হয়, সেটা স্বতন্ত্র একটা চেহারা ধারণ করেছে। দুর্গাপুজো কারোর মতন নয়, বা দুর্গাপুজো অনেক কিছু জুড়ে হয়েছে, যেরকম ফিল্মে হয় সেই রকম একটা ভাবেই দুর্গাপুজো তার গতি পায়। কিন্তু এগুলোর পেছনে ক্লাবেরও তো একটা ভূমিকা আছে, যে ক্লাব তোমাদের স্পন্সর করছে, এতটা টাকা ইনভেস্ট করছে। ক্লাব যেভাবে আমাদেরকে হেল্প করে, যে আমাদের জিজ্ঞেস করে না যে আমরা কি করতে যাচ্ছি নেক্সট ইয়ার, 2 বছর কেউ 1 বছর আগে বলে রাখে যে আমাদের জায়গায় এসে কাজ করতে হবে। তা সেটা একটা বাড়তি পাওনা, এবং সেইটার জন্যই হয়তো এত দূর গেছে। তো তোমার এই জার্নিটা শুরু কি করে হলো? তুমি তো আর্ট কলেজ থেকে বেসিক্যালি ভাস্কর্য নিয়ে পড়েছো নাকি? না, পেন্টিং নিয়ে পাস করেছি, আচ্ছা, painting। মাস্টার্স করেছি রবীন্দ্র ভারতী থেকে গভর্নমেন্ট আর্ট কলেজের পর। সেটা ছিল গ্রাফিক্স, আচ্ছা, প্রিন্ট মেকিং যেটাকে বলি। ওকে, বেশ। তো আর্ট কলেজ থেকে পাশ করে তোমার সামনে ট্র্যাডিশনাল আর্ট চর্চা করার একটা প্রবল সুযোগ থাকা সত্ত্বেও এই আর্ট ফর্মটায় তুমি কি করে শিফট করলে, কিভাবে এই আর্ট ফর্মটা এলে? মানে আমরা আর্ট কলেজ থেকে বের হয়ে যখন গ্যালারিগুলোর সাথে কাজ করছিলাম, বা আমাদের আর্ট দেখানোর একটা জায়গায় ছিল গ্যালারি, তো সেইখান থেকে দুর্গাপুজো একটা বড় প্ল্যাটফর্মে, মানে আমি একা নই এখানে, আমার সিনিয়র আছে, সেও খুব পরিচিত, মানে তারা দুর্গাপূজার পায়োনিয়ার বলা যায়, যে এই ধরনের নতুন ট্রেন্ডের দুর্গাপুজো। এইটা কোন সময় শুরু হয়েছিল? 90s-এ? 90s এর পরে, মানে হ্যাঁ, মানে 2000 সাল ধরা যায় যে দুর্গাপূজার নতুন একটা ট্রেন্ডের শুরু। আমরা একটা গ্রুপে বিলং করি, আমাদের একটা মানে কালেকটিভ আছে, আর্টিস্ট কালেকটিভ, চাঁদারহাট নাম। তা সেখানে ভবত সুদার, সে খুব পরিচিত নাম দুর্গাপূজায়। তরুণ না আমাদের মাস্টারমশাই, তিনিও খুব পরিচিত, মানে আর্ট ফিল্ডে যতটা পরিচিত ততটাই দুর্গাপূজা ফিল্ডে। ও, তরুণদাও কি দুর্গাপুজোর হ্যাঁ, পরিচিত? এবং এরাই শুরু করে যে নতুন ধরনের দুর্গাপুজো মাঠে ঘাটে, এবং মানুষের মধ্যে নেমে যখন কাজ শুরু করে দুর্গাপূজার সাথে, তারপরে কোথাও মিলে মিশে যায়। মানে আমরা যেরকম কমিউনিটির সাথে কাজ করছি, আমাদের আশেপাশের লোকজনদের সাথে কাজ করছি, এবং সেখানে একটা বিষয় হয়ে উঠছে ওই অঞ্চলের খালটা, কিংবা ওই অঞ্চলের মানুষের কথাগুলো। তো এই যে পাবলিক আর্ট, এই যে তোমাদের প্র্যাকটিসটা, তুমি যখন গ্যালারিতে ছবি দিতে, সেখানে হয়তো এক ধরনের চ্যালেঞ্জেস ছিল, কিন্তু এই যে পাবলিক আর্ট, এটা স্কেলটা তো অনেক বড়। এখানে তোমার সব থেকে কঠিন কি জিনিস ফেস করো, সব থেকে বেশি চ্যালেঞ্জিং এখানে কোনটা লাগে? কঠিন কাজ, কারণ একটা ফাঁকা মাঠ আমরা পাই, এবং আরো চ্যালেঞ্জ থাকে তখন বর্ষাকাল, মানে যখন দুর্গাপুজো শুরু হয় জুন মাসে, তখন পুরো মাঠ ভরে থাকে, মানে খুবই প্রতিকূল একটা পরিবেশে আমাদের দুর্গাপুজো করতে হয়। কারণ একটা খোলা মাঠ, সেখানে খোলা জায়গা, এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি অক্টোবর মাসে 40 লক্ষ লোক ওই মাঠে ঢুকবে। তো এত কিছু চ্যালেঞ্জ আমাদের কাছে থাকে, এবং পুরস্কার ছাড়াও আমরা দেখেছি যে দর্শক এসে বলে দেয় যে এটা হলো না, বা এটা ওই বছরের মতন খানিকটা পার্ট এই আর্টিস্ট যে করেছেন সে করেছে। তা সেখানে একটা খুব সত্যি একটা, মানে খুব বাড়তি একটা পাওনা, মানে ইয়ে থাকে, মানে পাওয়া এবং বাড়তি একটা চ্যালেঞ্জ এর মুখোমুখি আমরা হই। আমরা যখন গ্যালারিতে কাজ করতে যাই আর্ট কলেজ থেকে বেরিয়ে, তখন দেখলাম যে কোনো গ্যালারিতে 200 লোক এসছে একদিনে। সেটাই একটা গ্যালারির কাছে খুব বিশাল একটা ব্যাপার, কি 500 লোক এসছে, এটা মিনিটে 500 লোক, বা আরো বেশি লোক মিনিটে আসে। তো সেইটাও একটা জায়গা, যে কতটা লোকটা দেখছে এবং কি দেখছে, এবং কতটা দেখবে না,
সেগুলোকে আমাদের ঠিক করতে হয়। জিনিসটা খুব ইন্টারেস্টিং। এবার আসি যে পুজোটা গিয়ে তোমার সাথে আমার পরিচয়, হ্যাঁ, আমাদের বেহালা ক্লাবের পুজোটা। বর্ষায় আসে নদী ভাসে রায় মঙ্গলে বান, বর্ষায় আসে নদী ভাসে রায় মঙ্গলে বান, বাঁধ ভাঙা জল আইলো উদ্ধার হইল গান, জয় জয় মা গো বন বিবি রক্ষা করো মোরে। জঙ্গলের ভিতরে বাঘ যেমন ডেকে উঠেছে, এই যে বেহালা ক্লাব তুমি করলে, এখানে হঠাৎ করে তুমি সুন্দরবন থিমটা কি করে নিয়ে এলে? এই ভাবনাটা তোমার কবে শুরু হলো? বেহালা ক্লাব যখন তোমার আগের বছর বা 6 মাস আগে তোমাকে ডেকে বললো এই পুজোটা তোমাকে করতে হবে, মানে তখন কি তুমি এই ভাবনাটা নিয়ে এলে যে আমি বেহালা ক্লাবে সুন্দরবন করব, নাকি এই প্র্যাকটিসটার মধ্যেই তুমি ছিলে, অন্য কোনো প্রজেক্ট করছিলে? ঠিক কোন জিনিসটা তোমার মনে হলো যে এখানে এই থিমটা যায়? হ্যাঁ, ওই এক্স ফ্যাক্টরটা কি যেটা তোমাকে এই পার্টিকুলার অসাধারণ আর্টটাকে ক্রিয়েট করালো? এই 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 সুন্দরবন নিয়ে আমি একটা কাজ করছিলাম, বহুদিন ধরে সুন্দরবন যাচ্ছিলাম। তো ওই 4-5 বছরে যাওয়ার ফসল হিসেবে এই পুজোটা। কিন্তু দুর্গাপুজোর মাঠে এটা করব সেটা ঠিক করেছিলাম গত বছরই, মানে 1 বছর আগে পুজো করার জন্যই আর কি। তো সুতরাং এটা একটা এটা একটা পদ্ধতি যে অনেক দিন ধরে এই একটা কাজ নিয়ে চলছে, কারণ আমার প্র্যাকটিসটা শুধু পুজোর মাঠে তো নয়, না, সেক্ষেত্রে কোনো অন্য কোনো স্পেসে বা সে হতে পারে গ্যালারি স্পেস কিংবা হতে পারে কোনো একটা পাবলিক ডোমেন। তা এই এই পুজো যখন করতে আসি তখন ঠিক করে যে এই মাঠের জন্য এটাই করব, কিন্তু ওই ওই বিষয়টা হয়তো অনেকদিন ধরেই সেটা নিয়ে নাড়াঘাটা হ্যাঁ, of পড়াশোনা course, সেগুলো চলেই। তো এই অঞ্চলে যখন কাজ শুরু করি আমরা, তখন অনেকের কাছে পুরনো দলিলে দেখি যে সুন্দরবন মৌজা। আচ্ছা, হ্যাঁ, তার অঞ্চলটা মানে এটা শস্যনা বেহালার এই ভেতরটাই আর কি। যখন বেহালায় মাঠে গেলাম, সুন্দরবন নিয়ে অনেক দিনের একটা দুর্বলতা আমার কাছে ছিল। আমার কেন, সুন্দরবন তো একটা খুব মায়াবী জায়গা, মানে এখানে এত ধরনের শেডস। শেডস, এলিমেন্ট, কত কিছু, মানে মিথ। মানে সুন্দরবনকে আমরা যেভাবে টুরিস্ট হিসেবে দেখি, হ্যাঁ, তাছাড়াও এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও তো অনেক কিছু সুন্দরবনের আহ, আছে, যেমন সভ্যতার অনেকবার সুন্দরবন ভেঙেছে, অনেকবার গড়েছে। তা এই মায়াবী সুন্দরবন নিয়ে আহ, দুর্বলতা থাকার ফলেই এই মাঠটা যখন প্রথম আহ, দুর্গাপুজো দেখতে গেছিলাম অনেক বছর ধরে, যখন প্রথম এদের সাথে কথা বলতে গেলাম দেখলাম যে মাঠটায় নিচু হয়ে নামতে হয়। মানে রাস্তা থেকে অনেকটা নিচু। জেনারেলি দুর্গাপুজোর মাঠগুলো রাস্তা থেকে একটু উঁচু হয়, প্ল্যাটফর্ম করে আরো উঁচু করা হয়। তা ওই স্পেসটা আমার কাছে খুব আলাদা করে তখন মনে হয়েছিল যে এই কাজটার জন্য খুব পারফেক্ট। তারপরে গড়ে ওঠে আস্তে আস্তে এর জন্য আবার সুন্দরবন যাওয়া। মূলত এই কাজটার বিষয়টা ছিল যে বাঘ আর মানুষের সম্পর্ক, এবং যাদের সাথে নিত্যদিনের দেখা বাঘের এবং যাদের সাথে এনকাউন্টার হয়েছে বাঘের, তা সেই মানুষজনদের গল্প এবং এই ছোট ছোট গল্পগুলো যেগুলো খুব তুচ্ছ ঘটনা, হয়তো আগামী দিনের ইতিহাস, সেই গল্পগুলোকেই খোঁজার চেষ্টা করছিলাম এই কাজের মধ্যে দিয়ে। অসাধারণ। শুধু তুমি খোঁজার চেষ্টা করছিলে তা তো নয়, এই যে কাজটা তুমি করলে এখানে তো তুমি সুন্দরবনের লোকেদেরও ইনকর্পোরেট করেছো। মানে আমি যতদূর জানি যে সুন্দরবনের ওখানকার লোকাল মানুষরা তোমার সাথে মিশে কাজ করেছে। সো এটা দুটো দিক, একটা হচ্ছে তাদের আর্টকেও তুমি তুলে ধরলে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে তোমার থ্রু দিয়ে সেই সুন্দরবন অঞ্চলের কিছু ডেভেলপমেন্টও হলো। এই এই গল্পটা যদি তুমি একটু বলো। মানে একটা ওয়ার্কশপের মধ্যে দিয়ে আহ, গেছিলাম এই কাজটার মধ্যেই, মানে আমরাও কাজ করছিলাম, ওনাদেরকে ইনভাইট করেছিলাম যে আসার জন্য। তা প্রথম বাঘ দেখে মানে ড্রয়িং করে প্রথম, তার আগে কোনোদিনই হয়তো আঁকেননি বা পেনও হয়তো সেভাবে ধরেননি। তার চোখে বাঘ কিরকম বা তার এক্সপ্রেশনটা যেভাবে বাঘের মুখে ফুটে উঠেছে, সেটা খুব, আমরা অবাক হয়ে যাই এবং খুব বাড়তি পাওনা মনে হয়েছিল এই কাজটার জন্য। না, এই খোঁজার যেটা আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যেটা আমি খুঁজে পেলাম বলতে পারো, সেটা হচ্ছে মিউজিক। এই যে আরণ্যকের যে মিউজিকটা করেছো, মানে অসামান্য। হ্যাঁ, মানে ওই লোকাল সুর তুলে আনা, সেখানে ছোট ছোট ডায়লগ,
কথা ঢুকে যাওয়া, অনবদ্য তোমার ওই পুরো থিমের সাথে এই মিউজিকটা একটা আলাদা মাত্রা যোগ করছে। মানে এটার কৃতিত্বটা কার? এটা কি মানে তুমি ডিরেক্ট করেছো, তুমি যেভাবে বলেছো হয়েছে, না এটার জন্য স্পেশালিস্ট মিউজিক ডিরেক্টর ছিলেন যে এই কাজটা করেছেন? আমার সাথে যারা কাজ করেছিল এই বছর তারা অনেকেই খুব পরিচিত আর্টিস্ট, যেমন রাজনারায়ণ, তিলক, দেবব্রত, বিক্রম। সেরকম আমার ভাইও খুব পরিচিত, সাউন্ড নিয়ে কাজ করে মূলত। ও ফিল্মেও একটা সাউন্ড করলো রিসেন্ট, দীপময় দাস ওর নাম। এবং ওর গানের যেমন গলাটাও খুব সুন্দর, এবং গানের ওর যে ব্যাপ্তিটা সেটাও অনেকটা মানে। এবং ও গ্রামে গঞ্জে গিয়ে ওয়ার্কশপ করায়, বিভিন্ন ধরনের গান কালেক্ট করে। ওর একটা ওই বোধটা ওর মধ্যে আছে। এবং আমার কাজ যখন শুরু হচ্ছে ওর সাথে কথা হয় দীর্ঘদিন, মানে একবার দুবার না, প্রায় প্রত্যেক সপ্তাহে কাজের ভেতরে ঢুকে আসে যে যে একটা দর্শক কিভাবে দেখবে, কি কি শুনবে, সেগুলোকে ব্রিফ করি অনেকবার। তারপরে আরো সুন্দর জায়গাটা যেটা হলো যে ওই 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 যে সাউন্ড স্ক্রিপ্টটা তৈরি হলো সেটা অনেক অনেক ভাঙাচোরার মধ্যে দিয়ে তখনই ওটা গিয়ে পরিপূর্ণতা পায়। মানে আমরা ওই স্ট্রাকচারের মধ্যে কেমন লাগছে এবং হেডফোনে যখন শুনছি সেটা তো আলাদা জিনিস। খোলা জায়গায় একটা সাউন্ড করা তো খুব কঠিন। হ্যাঁ, এবং উম, অত নয়েজের মধ্যে, এক্স্যাক্টলি। হ্যাঁ, যে সেখানে খুব লাউড সাউন্ডও ভালো লাগবে না, কিন্তু নয়েজটা ওই সাউন্ডের পার্ট হয়ে যেতে হবে। এই যে এত লোকাল মানুষ এটার মধ্যে ইনভলভ হচ্ছে, কিন্তু শুধু তো লোকাল না, এখানে তো তুমি আহ, প্রচুর ট্রেন্ড শিল্পীকেও নিচ্ছ, বা অন্যান্য বিভিন্ন প্রফেশনের মানুষ এই পুজোটায় সংযুক্ত হচ্ছে তোমার সাথে, যারা মিলে একটা আর্ট ফর্মকে বাস্তবায়িত করছো। তো এই যে এতজন মানুষ মিলে একটা কাজ করছো, মানে এটা একটা কোলাবোরেটিভ আর্ট, তাই তো? এবং তোমরা কি সবাই মিলে যে কাজটা করছো, যেটা তোমাদের মাথায় থাকে ইনিশিয়াল ডেজে, আলটিমেটলি সেটাই কি প্রডিউস করতে পারো? সেটাই কি এক্স্যাক্ট সেই জিনিসটা কি রেপ্লিকেট করতে পারো, নাকি এটা তার থেকে সম্পূর্ণ আলাদা একটা জিনিস ধরা দেয় বাস্তবে? হয় কি ব্যাপারটা? পুরোটা ঠিক করে পুজো করাও যায় না, কারণ আমরা যেই ধরনের পুজো করি সেটা সেই সেটা কিছুটা একটা অংশ ধরে আমাদের কাজ শুরু করতে হয়। কারণ পুরো ডিজাইনটা করে মাঠে নামতে গেলে যেই সময় প্রস্তুতি প্রয়োজন হয় সেটা এক বছরটা হয়তো কম। সেই জন্য আমাদের পদ্ধতিও পাল্টে গেছে, মানে কাজ করতে করতেই ওই কাজটা ডেভেলপ করে। সেক্ষেত্রে মনে হলো যে এই 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 পার্টটার জন্য হয়তো এই লোকটার কাছে যাওয়া উচিত, তার সাথে কথা বলা উচিত। এই পুজো শুরু হওয়ার পরই হয়তো সেগুলো চলে। আচ্ছা, হুম হুম। মানে বেসিক্যালি এটা কোলাবোরেটিভ একটা আর্ট, মানে হ্যাঁ, সেখানে মানে এটা তো বহু মানুষের কোলাবোরেশন এই কাজটার সাথে থাকে, কারণ এই একটা পুজোর জন্য বহুবার সুন্দরবন যেতে হয়, যেমন সেরকম বহু মানুষের কাছে পৌঁছতে হয়। কারণ না হলে তো মানে একতরফা, হুম, হুম। মানে সেটা আমার দেখা একটা অঞ্চলকেই বা আমার দেখা একটা আম, দিকই হয়তো সেই পুজোটা ফুটে উঠবে, কিন্তু এটা তো একটা বহু মানুষের কোলাবোরেশন। মানে এখানে যেমন বলছিলাম যে ফিল্মে যেরকম দেখি আমরা, আমাদের একটা ডিরেক্টোরিয়াল জায়গা এখানে থাকে। তাছাড়া বহু মানুষ যেমন এখানে মিউজিকের একটা বড় পার্ট আছে। হ্যাঁ, মানে শুধু মিউজিক বললে ভুল হবে, এখানে সাউন্ডস্কেপ তৈরি হয় এটার জন্য আলাদা করে। এটার জন্য মানে 12-14 জন আর্টিস্ট গত বছর কাজ করেছে। তারা প্রত্যেকেই তাদের জায়গায় খুব ট্রেন্ড, যারা ছবি আঁকে খুব ভালো, খুব ভালো ড্রয়িং করতে পারে এবং খুব ভালো তাদের কন্টেম্পোরারি আর্টের উপর দখল। সেই 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 ধরনের মানুষজন, টেকনিক্যাল লোক, সাউন্ডের লোক, আলোর লোক আমাদের সাথে কাজ করেছেন। যারা উম, যিনি আলো ডিজাইন করেছিলেন তিনি নাটকে আলো করেন। আচ্ছা। উম, এইরকম বহু ধরনের লোকজন একটা পুজোর সাথে যুক্ত থাকেন। মানে বেসিক্যালি তুমি হচ্ছ এই প্রজেক্টটার, মানে যে কোনো পুজো যখন করো, প্রজেক্টটার ক্যাপ্টেন অফ দ্য শিপ। মানে বেসিক্যালি একজন ফিল্ম ডিরেক্টর, তুমি তুমি ডিরেক্ট করছো এবং তোমার ডিরেকশন অনুযায়ী কাজটা হচ্ছে। মানে তুমি যে হাতে কলমে পুরোটা করছো ব্যাপারটা সেরকম নয়। তোমার যে জার্নিটা একজন শিল্পী হিসেবে, মানে এটাই কি তোমার ফুললি তুমি স্যাটিসফাইড, নাকি মনে হয় যে
পেন্টিং যে করতে গ্যালারিতে ছবি ঝুলতো, বিক্রি হতো, সেই প্রসেসটাই ঠিক ছিল। এই মাধ্যমটা তোমাকে কতটা শান্তি দেয়, মানে তুমি এই জার্নিটা এর কোনো শেষ নেই, না, মানে of course এটা তো চলবে হয়তো হ্যাঁ। অন্যভাবে হয়তো আমি যদি খুব ভালো ফিল্ম বানাতে পারতাম তাহলে তো ফিল্মে এটা প্রকাশ পেত, কিন্তু আমি যদি খুব ভালো লিখতে পারতাম হয়তো লেখায় আরো বেশি, কারণ সব তো ভিজুয়াল আর্টে সম্ভব হয় না। হুম, হুম, হুম। সে কারণে দুর্গাপূজার সফলতা যে অনেকগুলো মিডিয়াম এখানে অ্যামালগামেশন হয় হুম। এবং তার ফলেই একটা অন্যরকম ভিজুয়ালের জন্ম দেয়। বিভূতিভূষণের একটা খুব সুন্দর লেখা আছে যে ওই তুচ্ছতা নিয়ে, যে যে আগামীর ইতিহাস হয়ে যাবে, মানে ওই 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 পল্লী গ্রামের মানুষজনের এখনের তার তার কথন বা তার তার না বলা কথাগুলোই, তো সেইগুলোই তো মানে খোঁজার চেষ্টা করি আমার কাজে। আমি যখন নাকতলা অঞ্চলে কাজ করছি কিংবা আমি নর্থের একটা বারান্দা নিয়ে কাজ করছি, সেই 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 জায়গাটাকে আমি ধরার চেষ্টা করছিলাম যে উম, সবগুলো তো আর বড় ইতিহাসের সাক্ষী নয়, সবগুলো খুব বড় করে যদি নাও দেখতে পারি, কিন্তু একটা ছোট জায়গা জুম করলেও তো অনেক বড় কিছু দেখা যায়। হুম। হ্যাঁ, তো ওই লেন্স গুলোকেই ব্যবহার করার চেষ্টা করছিলাম কাজের মধ্যে, যে একটা ছোট্ট অংশ আহ, কখনো কখনো একটা বড় অংশের থেকেও হয়তো উম, অন্য অন্য ইম্প্যাক্ট সেখানে তৈরি করে, এবং আমরা আমরা অবাক হয়ে যাই তখনই যে একটা ছোট্ট অংশের মধ্যে এই অদেখা জায়গাগুলো আমাদের চোখের সামনে ঘোরে। আহ, সেইগুলোকে যখন ওই খোঁজার চেষ্টা করি এবং যখন দর্শক উম, তার মতো করে আবার ওগুলোকে মেলাতে থাকে তার আহ, দেখা দিয়ে, তখনই একটা অন্যরকম উপলব্ধি তৈরি হয়। উম, আমি যে ওইখানে ম্যাপটা করেছিলাম, ঢুকতে একটা খুব বড়, মানে প্রায় 14 মিটার ওই ম্যাপটা, এবং ম্যাপ ম্যাপ তো 2D, হুম, হুম। তো সেখানেই চেষ্টা করছিলাম যে তার ভেতরের গল্পটা বলার। হ্যাঁ, ম্যাপটা যেন ড্রয়ারের মতো খোলা যায় এবং তার ভেতরেও উম, অন্তর্নিহিত কিছু গল্প আছে, এবং কোনো কোনো অংশ জুম করলে যেরকম দেখতে লাগে, ম্যাপের মধ্যে থেকে একটা মানুষ এসে যেন কথা বলার চেষ্টা করছে, সেই সেই ছোট ছোট জায়গাগুলোকেই খুঁজেছিলাম এই কাজটার মধ্যে। প্রতিটা শিল্পীরই এই খোঁজটা থাকে, ট্রু আর্টিস্টের। অদ্ভুত লাগলো তোমার এই খোঁজের গল্পটা শুনে। এরকমই একটা খোঁজের গল্প, মানে এই আইডিয়াটা কোথায় পেলে হঠাৎ করে যে নর্থ কলকাতায় তুমি একটা কাজ করেছিলে যতদূর আমি জানি, যে বারান্দা নিয়ে? তো বারান্দা একটা খুব সাধারণ জিনিস, মানে আমাদের সবার বাড়িতে বারান্দা আছে, খুব কমন জিনিস। এইটা নিয়ে যে একটা আর্ট তৈরি করা যেতে পারে, এইটা তোমার মাথায় কিভাবে এলো বা কেন করলে? আর সব থেকে বড় প্রশ্ন এই জায়গাটায় যে তুমি যখন কোনো আর্ট ক্রিয়েট করো, তোমার ক্যানভাসটা হচ্ছে একটা পাড়া। তো সেই পাড়ায় প্রচুর আমরা যখন ছবিও তুলি, প্রচুর এলিমেন্ট থাকে যেগুলো হয়তো আমার দরকার নেই। তুমি সেটাকে অ্যাভয়েড করো কিভাবে? এই বিনা, বিনা তুমি কোথায় গেলে? দেখো কত হনুমান এসছে, ছাদে আচার টাচার দিয়েছো, সব কিন্তু খেয়ে ফেলবে, শিগগিরই তোলো। আমাদের বাঙালিদের কাছে বারান্দার খুব একটা পুরনো ইতিহাস নেই। বারান্দা খুব ডাচ একটা শব্দ, এবং করিডোর ছিল ব্রিটিশদের, আমাদের ছিল উঠোন, কিন্তু বারান্দা কখন বাঙালিদের হয়ে যায়। সেই বারান্দা নিয়ে আমি একটা কাজ করি, ওই পাড়ার কাস্টিং আয়রন গ্রিল, ওই পাড়ার ঝুল বারান্দা, গাড়ি বারান্দা, সেগুলো আমার কাজের বিষয় হয়ে দাঁড়ায়। তো এইভাবে যখন কাজ শুরু করি, একটা পাড়া নিয়ে একটা পাড়ার গল্প বলার চেষ্টা করি, তা তখন ওই পাড়াটাকে ঢাকার প্রশ্নই আসে না। মানে বেসিক্যালি তুমি একটা পাড়াকেই তোমার ক্যারেক্টার করে নাও, এবং সেই পাড়াটা তোমার ক্যানভাসে একটা ক্যারেক্টার হিসেবে উঠে আসে, তাই তো? এই প্রসঙ্গে তোমার সব থেকে নোটেবল কাজগুলোর মধ্যে একটা, যেটা আমি খুঁজে পেলাম, আমি ইনফ্যাক্ট খুব লাকি যে এই পুজোটা আমি নিজে গিয়ে দেখেছিলাম সশরীরে, সেটা হচ্ছে নাকতলা উদয়ন সংঘ, যেটা নিয়ে তোমার একটা সিরিজ ওয়ার্ক আছে বেসিক্যালি।
এই সিরিজ ওয়ার্কের গল্প, এই প্রজেক্টটা তৈরি হওয়ার গল্পটা যদি একটু বলো সবাই। সময় বিলীন হয়ে চোখ পাল্টায়, কই ভালো থাক সব কিছু হৃদয় পুরে। সময় বিলীন হয়ে চোখ পাল্টায়, কই ভালো থাক সব কিছু হৃদয় পুরে। আমার বাংলাদেশে জন্ম হচ্ছে আমি যেটা দেখেছি হস্তি শুন্ড বলে গ্রাম, ময়মনসিংহের ডাক্তার হাই হালুয়াঘাট গ্রামে সেখানে জন্ম। আমার নাক্তালুদ্দিন সংঘর ওই এরিয়ার পিনকোড ছিল 47, এবং 47-এর পরে আসা মাইগ্রেন্ট লোকেদের গল্পই আমি 3 বছর ধরে বলছিলাম ওখানটায়। লাস্ট বছর যেবার কাজ করি তখন আমি বাংলাদেশে যাই কাজের জন্য। হঠাৎ করে তখন বাংলাদেশ তো এত অশান্ত হয়নি 23 সালে। ওই কাজ করতে গিয়ে ঘুরছিলাম একটা জায়গায়, ওখান থেকে নদীর জল কালেক্ট করছিলাম, ওখান থেকে মানুষজনদের এক্সপিরিয়েন্স কালেক্ট করছিলাম, যাদের এপারে লোক আছে কিংবা এই পাড়ার যারা মানুষজন তাদের বাড়িঘর গুলো খোঁজার চেষ্টা করছিলাম, লোকেট করার চেষ্টা করছিলাম ওই জায়গাগুলো। তা ওই কাজটা করতে গিয়ে একটা বাড়িতে হঠাৎ করে ঢুকে যাই, এমনি মানে ঘুরতে ঘুরতে, এবং বলছিল তাদের পরিবারের লোক ওপার বাংলায় আছে, এবং বাড়িটা খুব সুন্দর, মানে ওটা বরিশাল শহরের একটা জায়গা, এবং খুব সুন্দর একটা বাড়ি দেখেই মনে হলো যে এই বাড়িটা গিয়ে ঢুকি। আমাদের সাথে এক বন্ধু ছিল ওখানকার, তমাল বলে, তো সেও বললো যে হ্যাঁ এদেরকে আমি চিনি, চলো কথা বলি, মানে বাড়ির ভেতরটা দেখাই। তো কথা বলতে বলতে অনেক কথা হয়, এবং তারা কিভাবে এই সময়টাকে দেখছিল, তাদের পরিবারের লোকজন এপারে চলে আসছিল। মূলত 71-এর সময় তাদের বেশ কিছু পরিবারের লোক এপার বাংলায় আসে। তো যাই হোক, এই চ্যাপ্টারটা শেষ হয়, এই পাড়ায় কাজ শুরু হয়। তখন আমি অনেকের ইন্টারভিউ নিচ্ছিলাম, মূলত হার্টল্যান্ডের যে কাজটা ছিল লাস্ট ইয়ার ফাইনাল ইয়ারের, কারণ এই কাজটা শেষ হয়নি, এখনো চলছে, কিন্তু ওই বছর ওই পাড়ার যে কাজটা ছিল তার শেষ বছর। তা ওখানে একটা ওই মেমোরি নিয়ে আমি মূলত কাজ করছিলাম, যে প্রত্যেকের স্মৃতিতে তার ছোটবেলাটা কিরকম, এই পাড়াটা কিভাবে গড়ে ওঠে, এবং ওপার বাংলার স্মৃতি। প্রত্যেকেরই বয়স 90-80, কিন্তু তার মধ্যে প্রথম যে বাড়িটা যাই, সেই বাড়ির ভদ্রমহিলা তার বাড়ির কথা বলছিলেন, এবং বলছিলেন যে আমার বাড়িটা না বরিশাল শহরে, এই বাড়িটা খুব সুন্দর দেখতে, এবং ওটা কবিরাজ বাড়ি বলেই পরিচিত। আমি তখন মোবাইল খুলে দেখালাম এই বাড়িটা, আমি এনাদের সাথে কথা বলেছি। তো এই ঘটনাগুলো ঘটে, এটা একটা কাকতালীয় ঘটনা, কিন্তু যখন একটা কাজে খুব আমরা মন দিই, কাজে একটা এইরকম অলৌকিক ঘটনা ঘটে যায়, যে বাড়িতে শেষ করলাম এরপর বাংলা এসে সেই বাড়ি থেকে আমার শুরু হচ্ছে, তাদের মধ্যে হয়তো হ্যাঁ যোগসূত্র তৈরি হচ্ছে আমার মাধ্যমে। এখন তো ফোনে সবাই কানেক্টেড, কিন্তু একটা অন্যভাবে আবার একটা খোঁজ পাওয়া, এবং অনেকটা মানে আমি ওখানে ঘাবড়ে যাই, সেও ঘাবড়ে যায় যে এটা কি সম্ভব। তো এইগুলোই ঘটে, মানে যখন একটা ভালো কাজে আমরা ঝাঁপাই তখন হয়তো এরকম অনেক ঘটনা ম্যাজিক তখনই হয়, তখনই ঘটে। এটা সত্যি পুরো গায়ে কাঁটা দেওয়ার মতন ঘটনা, মানে অদ্ভুত। কিন্তু এছাড়াও এই হৃদয়পুরের যে কাজটা, এটা তো বোধহয় তুমি অন্যান্য বছরের বিষয়ে আসবো, কিন্তু এই কাজটা তো পার্টিকুলারলি তোমার বোধহয় ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড কাজ একটা, মানে অন্যান্য দেশেও তো এটা এক্সিবিট হয়েছে নাকি? একটা অংশ মেরানোতে বিয়ন্ড মাইগ্রেশন নামে একটা এক্সিবিশন হয়, সেখানে ইয়ন বলে একজন কিউরেটর, জার্মানির কিউরেটর, উনি ওই একটা এক্সিবিশনে ওই কাজটা দেখান, একটা অংশ দেখানো যায়, কারণ দুর্গাপুজো তো অনেক বড়। এবং ওখানে একটা জায়গা ছিল যে সেকেন্ড বছর যখন কাজ করি, যে ওই অঞ্চলের মহিলাদের নিয়ে যারা সুতো নিয়ে কাপড়ের কাজ করেন, এবং আমরা দেখি শিল্পে, সাহিত্যে, ফিল্মে ইভেন, যে স্বাধীনতার পর প্রচুর মানুষজন, মূলত মহিলারা একটা সংসার চালাচ্ছেন, একটা সেলাই মেশিনকে নিয়ে সংসার চালাচ্ছেন, একটা সুতোকে সম্বল করে। তো সেইটা আমার কাজের বিষয় হয়ে দাঁড়ায়। সেরকম একটা প্যানেল, মানে প্রায় 30 ফুটের একটা প্যানেল ওই এক্সিবিশনটায় ডিসপ্লে হয়, এবং ওখানে
অনেক পরিচিত আর্টিস্টরা যারা ইউরোপের মূলত ইউরোপ আফ্রিকাতে কাজ করছেন সেই রকম আর্টিস্টদের কাজ দেখানো হয়। পাকিস্তানি একজন আর্টিস্ট ইউরোপে থাকেন, বানিয়াবি, তার কাজ ছিল। উইলিয়াম রিডোজ বলে একজন আর্টিস্টের কাজ ছিল। এরকম খুব ইম্পর্টেন্ট কিছু আর্টিস্টেরও কাজ ছিল। আমি খুব লাকি যে ওই শোটায় পার্টিসিপেট করতে পারি। এই বছর লাস্ট ইয়ার বেঙ্গল বিনালে প্রথম এডিশনেও হ্যাঁ, হলো। ওই 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 কাজে ব্যারাকপুর বা কোথাও হলো না, মানে নাকি শান্তিনিকেতনে? শান্তিনিকেতনে একটা পার্ট ছিল, হ্যাঁ, কলকাতা একটা পার্ট। কলকাতা। কলকাতায় আমার আর্টসে করে ওই কাজটাই, অন্যভাবে দেখাই ওই কাজটা। তোমরা যে একটা কাজ এতদিন ধরে করছো, হ্যাঁ, তুমি প্রায় এত বছর ধরে করতে করতে যে কারণে তোমার থট প্রসেসটা একটা অদ্ভুত জায়গায় চলে গেছে, মানে যেটা আমার মনে হচ্ছে। তুমি প্রফেশনালি কাজ করার আগে দীর্ঘদিন চাঁদের হাটে প্র্যাকটিস করেছো বিভিন্ন রকম আর্ট ফর্ম নিয়ে। ভবাদাকে খুব কাছ থেকে দেখেছো, যিনি অন্যান্য ক্ষেত্রে তো বটেই, কিন্তু পার্টিকুলারলি এই দুর্গাপুজো এটা ধরলে এই জায়গাতে উনি একজন লিভিং লেজেন্ড। তো সেই জায়গা থেকে তোমার ট্রেনিং, প্র্যাকটিস, এবং আজকে তুমি এই জায়গায়। কিন্তু আজকে প্রচুর পুজো কমিটি তোমাকে অ্যাফোর্ড করার, বা তোমাদের মতন যারা খুব সিনিয়র তাদের অ্যাফোর্ড করার সময় মানে সম্ভব হচ্ছে না। অনেক ক্ষেত্রেই আমি দেখছি যে তারা যারা একদম নতুন, এই পার্টিকুলার ফিল্ড অফ আর্টে আনট্রেন্ড, তাদেরকে দিয়ে কম বাজেটে কিছু একটা নতুন করানোর চেষ্টা করছে। সেটা সব সময় যে খুব ইন্টারেস্টিং হচ্ছে তা নয়, কিন্তু কিছু একটা হচ্ছে। এই যে প্রবণতা যে সবাই আস্তে আস্তে থিম আর্টের দিকে দৌড়চ্ছে, এবং সেখানে কোথাও একটা ট্রেন্ড আনট্রেন্ডের যে মানে বেড়াটা সেটা ভেঙে যাচ্ছে, এই ওভারঅল বিষয়টাকে তুমি কিভাবে দেখো? মানে এটা কি ঠিক দিকে এগোচ্ছে? দুর্গাপুজোর যা সময় 20-25 বছর এই নতুন ধারার দুর্গাপুজো, সেক্ষেত্রে এটা খুব মানে আমরা ট্রেনিং এর মধ্যেই আছি আমার মনে হয়। কারণ আমাদের সিনিয়ররা যখন শুরু করেন তখনও আর্ট কলেজে তো এই ধরনের কোনো রকম চ্যাপ্টার ছিল না যে একটা মাঠকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিংবা এত মানুষ একটা জায়গায় ঢুকবে ওই রকম একটা স্পেস কিভাবে ডিজাইন করতে হয়। তো এখানে ওই শিক্ষাটা কিন্তু সব সময়তেই চলে। আর আমার মনে হয় যে সদ্য পাস করা তার কাছে যতটা চ্যালেঞ্জের ওই 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 স্পেসটা আমাদের কাছেও ঠিক ততটাই। কারণ প্রত্যেকবার নতুন করে নতুন স্পেসে কাজ করতে হয়। তো আমার কাছে যখন দুর্গাপুজোর অফার আসে যে এই বছর আমি ওই 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 পাড়ায় কাজ করতে যাচ্ছি, তা তখন যেরকম উপলব্ধি হয়েছিল দুর্গাপুজোর ইয়ে থেকে, এখনো ঠিক সেই রকম ভাবেই মানে ভয়টা থাকে, একটা খোলা মাঠের ভয়। হ্যাঁ, এবং আমার মনে হয় এটা খুব ভালো যে অনেক আর্টিস্টরা আসছেন, এবং যারা নতুন তাদের কাছে একটা কাজ করার নতুন জায়গাও এটা। অনেক কিছু করার আছে, কারণ দুর্গাপুজো আমার মনে হয় এটা খুব প্রাথমিক একটা জায়গা। আরো 100 বছর পরে চেহারা কি হবে আমরা জানি না, 100 বছর কেন, 10 বছর পরে জানি না। কারণ আমরা কোভিডের সময়তেই দেখলাম যে আমাদের পুরো দুনিয়াটাই পাল্টে যায়। সেখানে আমরা আবার চ্যালেঞ্জের মুখোমুখি হই এত কিছুর। তুমি চ্যালেঞ্জের কথা বলছো বটে, কিন্তু করোনার সময় তুমি যে কাজটা করেছিলে সেটা হয়তো একটা ট্রু আর্টিস্টই করতে পারে। এই কাজটা বোধহয় শুধু একজন শিল্পীর কাজ ছিল না, সাথে একজন দায়িত্ববান সামাজিক মানুষের কাজ ছিল, এবং একজন সমাজসেবীর কাজ ছিল, যে কাজটা তুমি সমাজসেবীর হয়ে করলে সমাজসেবীর 75 বছরে। কাঙ্গালের মাতা তুমি বিপদ নাশিনী, আমার দুঃখের মাগো তরারে আপনি, বারবার সোমাগো ওগো দয়াময়ী, দুঃখ নাশ করো তুমি মাগো শ্রীময়ী। সেই বছর দুর্গাপূজা করতে গিয়ে সব ভেঙেচুরে করতে হয়েছিল। সব ধরনের স্ট্রাকচারাল যেগুলো আমরা কমফোর্টেবল জায়গাগুলো যেগুলো ছিল, ওই টাইটেলটা ছিল সেতু। হ্যাঁ, মানে সেকেন্ড ইয়ার ওদের প্রথম বছর আমি কুর্নিশ বলে একটা কাজ করি, সেকেন্ড ইয়ার কাজ করি সেতু। মানে ওরা একটা কাজ করছিল, সেটা খুব ইন্সপায়ারিং কাজ। মানে আমার কাছে খুব ভালো লাগছিল যে
আহ, কি হয়, ওই একটা ঝড় হলেই গ্রামে গিয়ে একটা কাপড় দেওয়া কিংবা একটা প্লাস্টিক দেওয়ার প্রবণতা তো দেখি একটা ট্যুরিজমের মতন হয়ে গেছে। ওরা কি করলো, ওদেরকে আমিও আরো ইনসিস্ট করলাম যে এই ধরনের একটা ইয়ে করতে, যে ওরা একটা গ্রামকে অ্যাডাপ্ট করলো। 1 বছর ধরে ওরা টাকা পয়সা, বিভিন্ন ধরনের ট্রেনিং, এগুলো দিয়ে সুন্দরবনের কাছেই একটা গ্রামকে ওরা 1 বছর সাপোর্ট করে। আমার মনে হয়েছিল যে হিঙ্গলগঞ্জের ওই গ্রামটা এবং বালিগঞ্জের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি হয়, এবং ওই মানুষজনই এই সেতুর পিলার, এবং সেতুতে দুদিক থেকে এই লোকের আদান প্রদান হতে পারে। শুধু এরা এসে দিয়ে আসলো সেটা নয়, অনেক কিছু পেলো এদের কাছ থেকে। তো সেটাই আমার কাজের বিষয় হয়ে উঠলো সে বছর। কিন্তু এই পুজোটার তো তুমি একটা সামাজিক দিক বলছো, কিন্তু সামাজিক দিক ছাড়াও এই দুর্গাপুজোর দুর্গা প্রতিমার একটা বিশেষত্ব ছিল বোধহয়। যেখানে মূর্তিটা ছিল, মূর্তিটা ওরকম কাদা মাখা একটা মূর্তি। পিন্টু আমার বন্ধু, ও মূর্তি বানায় আমার সাথে। তো ওই মূর্তিটা ওইভাবে ডিজাইন করেছে, একটা কাদা মাখা একটা হাত, হাতে দুটো সাপ ধরে দাঁড়িয়ে আছে, এবং তলার ফ্লোরটা ওরকম শ্বেত পাথরের ছিল, যেরকম বালিগঞ্জ অঞ্চলে মন্দিরগুলো দেখি। এবং ওই অঞ্চলের মানুষজনদের নাম যেভাবে একটা স্বর্গীয় পিতার নামে একটা ফ্লোর দেয়, সেই রকম বালিগঞ্জ এর কোনো একটা মন্দিরের অংশই ওটা। কখনো ওই মণ্ডপটা গিয়েই যেন মিশে যাচ্ছিল দুটো স্পেস। হ্যাঁ, তো সেই সেই আবহটা, মানে একটা এক্সপিরিয়েন্সিয়াল স্পেস তৈরি করাটাই আমার মনে হয়েছিল কাজ। সেই সেই বিষয় নিয়ে আমি মূলত কাজগুলো করি। এই বছরও তাই ছিল। হয়তো চেহারাটা একদম আলাদা, কিন্তু মানুষ ঢুকে দেখার থেকেও আমার মনে হচ্ছিল যেন এক্সপিরিয়েন্স করতে পারে একটা ঘটনাকে, বা একটা ঘটনার সাক্ষী হতে পারে। তা সেইটা আমার কাজের বিষয় হয়ে উঠছিল। সমাজসেবীর মূর্তি বুঝলাম। এবার আমাকে একটা জিনিস বলো, দুর্গাপুজোয় মূর্তিটা সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। এবার প্রচুর পুজোয় দেখি বা দেখা যায় মূর্তিটাকে নিয়ে কোথাও ছেলে খেলা হয়ে যায়, কিন্তু তুমি এত ধরনের আর্ট বা থিম নিয়ে কাজ করেছো, কিন্তু কখনোই, মানে আমি যতগুলো তোমার কাজ দেখেছি, কখনোই তোমার তৈরি মূর্তিগুলোকে আমার মাতৃরূপের বাইরে কিছু মনে হয়নি। এই মূর্তি তৈরির পেছনে ওভারঅল থিম তো একটা ব্যাপার গেল, এই মূর্তি তৈরির পেছনে তুমি আলাদা করে কতটা নজর দাও, বা সেটা কি, মানে সেই দায়িত্বটাও কি তোমার থাকে না? যে পিন্টুর কথা বলছো তোমার বন্ধু, এটা পুরোটা একটা কালেকটিভ সিদ্ধান্ত থাকে যে এরকম করব, এরকম স্কেচ হবে, এই প্রসেসটা কি থাকে মূর্তি তৈরির? দিনের শেষে আমরা দুর্গা ঠাকুরে দেখতে যাই। হ্যাঁ, যে আমরা বলি যে প্যান্ডেল দেখতে যাচ্ছি, আমরা বলি যে ঠাকুর দেখতে যাচ্ছি। হ্যাঁ, এবং সেখানে মূর্তির একটা বড় ভূমিকা থাকে। আমার কাছে খুব আর্টিস্ট হিসাবে মনে হয় যে ঠাকুর, মূর্তি, প্রতিমা এগুলো সবই আলাদা আলাদা জগৎ। হ্যাঁ, আমরা কোনটা বানাতে যাচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট সেখানে। এবং পিন্টু আমার বন্ধু, পিন্টুকে ব্রিফ করি যে এইভাবে, এবং প্রত্যেক দিন হয়তো যখন মূর্তিটা তৈরি হয় আমরা একসাথে কথা বলি কিভাবে হতে পারে, হাতটা কিরকম হয়। আমার কাছে আলাদা করে মাতৃরূপ বা মাতৃমুখ নিয়ে খুব একটা আলাদা ইয়ে থাকে না, কিন্তু দুর্গা মূর্তি খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা আমাদের কাছে প্রথম থেকে প্রাথমিকভাবেই থাকে আর কি। আমি যখন একটা পাড়া নিয়ে কাজ করছিলাম, এবং পাড়ার পুজোটাই ওই পাড়াটাকে এক করতে সাহায্য করছিল। আমার 3 বছর মূর্তিটা, 2 বছর পিন্টু বানায়, 1 বছর ভবদা বানায়। 3টে মূর্তিরই মধ্যে ওই ওই জায়গাটা ছিল যে কুলদেবতা যেরকম দেখতে হয়। হ্যাঁ, যে একটা কেউ আগলে নিয়ে ট্রাঙ্কের মধ্যে একটা দেবতাকে নিয়ে এসছে এপার বাংলায়, এবং সেটা তার পরিবারের একজন হিসেবেই তাকে ট্রিট করছে। সেখানে সে কতটা ভগবান তার থেকেও তার কাছে সে পরিবারের অংশ, সদস্য। হ্যাঁ, সদস্য। এবং তিনি এই পরিবার বা এই পাড়ার কুলদেবতা। তা সেইখান থেকে দেখা হয় মানে মূর্তি তৈরির শুরুটা। কিন্তু আবার যখন যাত্রা নিয়ে করছি সেটা অন্যরকম। মুখটা এখানে যেহেতু মুখটাই শেষ কথা, আমরা একটা মানুষকে চিনি মুখ দিয়ে। হ্যাঁ, মানুষকে মানে সে হাতটা ব্যাকা, আঙুলটা ব্যাকা, 6টা আঙুল, সেটা তো পরে আসে, কিন্তু প্রাথমিকভাবে আমরা মুখ দিয়ে একটা মানুষকে চিনি। তা সেক্ষেত্রে মনে হয় যে
মুখের একটা বড় ভূমিকা থাকে, মুখটা কিরম দেখতে হবে এবং কাজের সাথে কতটা তার সাযুজ্য আছে সেইটা ধরে প্রথম থেকেই কাজ হয়, সে কারণে মুখটা হয়তো আলাদা করে ভালো লাগে। হ্যাঁ, এবং এখানে এই মূর্তি নিয়ে যখন কথাই বলছি, সেটা যে পুজো নিয়ে অ্যাকচুয়ালি কথা শুরু হলো আমাদের বেহালা ক্লাব, সেটার মূর্তিটাও তো খুব অদ্ভুত ছিল। একটা মানুষ আর দেবতার মাঝখানে মানে ওই ট্রানজিশন সময়টাকেই আমরা যেন ধরার চেষ্টা করছিলাম। মানুষই তো কখনো দেবতা হয়, সেটা একটা মুহূর্তের জায়গা। আমরা যদি খুব স্পিরিচুয়ালি যদি দেখি একটা মানুষকে, মানে সেটা ভগবান নয় বা অন্য কিছু নয়, কিন্তু মানুষ আর দেবতার মধ্যে ফারাক কখনো কখনো কমে যায়। উম, সেটা সেটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তো দেখি যে যে মহাকাশে এত বছর ধরে একজন কেউ যদি মহাকাশে থাকে সে তো মানুষ হতে পারে না, কিংবা খনিতে যে কাজ করে সে তো আর মানুষ নয়। হ্যাঁ, সে অত প্রতিকূল একটা জায়গা থেকে ওরকম, সে কারণে সুন্দরবনে যখন কাজ করছিলাম একজন মানুষ সে যখন দেবতা হয়ে হওয়ার মুহূর্তটায় সে হয়ে উঠলো কিনা আমরা জানি না, সেটা দর্শক হয়তো কমপ্লিট করছিলেন যে হয়তো দেবতা হয়েছে কি হয়নি, মানে দেখাটা দিয়েই কমপ্লিটটা হচ্ছিল। তা সেখানে অন্তরায় ছিল ওই মুখোশটা বা কানেকশনের জায়গাটা ছিল অন্তরায় না বলে, যে দুটো জায়গায় ছিল, যে মুখটা তো ঢেকে আছে, মুখটা তো সত্যি একটা, মুখোশটা অন্তরায় ছিল, কিন্তু কখনো কানেক্ট করছিল ওই মুখোশটা দিয়েই যে মানুষ কখন দেবতা হয়ে যাচ্ছে, এবং মুখোশটা পড়লেই হয়তো মাস্ক ফিল্মের মতন। হ্যাঁ, যে ওই একটা মানুষ থেকে অতি মানবে রূপান্তরিত হবে। তা সেই মুহূর্তটাকে ধরার চেষ্টা করছিলাম, সে কারণে ওটা একদিনে হয়নি, যে মুখটা কতটা দেখা যাবে, এবং 4 ফুট প্ল্যাটফর্মের উপর 11 ফুট 12 ফুট হাইট, এবং মানুষের হাইট হলো 5.5 ফুট অ্যাভারেজ, এত কিছু ভেবে ওখানটায় ওটাকে সেট করতে হয়। তা সেটা একটা দীর্ঘদিনের পদ্ধতি। এই যে সমাজসেবী বা নাকতলা, বারান্দা, আরণ্যক, এতগুলো প্রজেক্ট, এগুলোয় আলটিমেটলি আমরা যখন দর্শকরা দেখতে যাচ্ছি একটা অসাধারণ আর্ট দেখছি। কিন্তু আমার যে প্রশ্নটা, আমি এরকম প্রচুর আর্টিস্ট দেখেছি যারা হয়তো কখনো এই পাবলিক আর্ট বা এই থিম আর্ট যেটাই বলি, এই মাধ্যমে কাজ করেননি, কিন্তু খাতায় কলমে তারা একটা ডিজাইন বানিয়েছেন যে ডিজাইনটা দেখতে অসাধারণ লাগছে, হ্যাঁ, ভীষণ ইউনিক, কিন্তু সেটা টেকনিক্যালি কতটা করা পসিবল, হ্যাঁ, সেটা তো সব সময় আগে থেকে তোমরা যখন কাজ শুরু করছো সেটা তো বোঝা সম্ভব নয়, কারণ সেখানে তোমার একটা কাজ তুমি যখন করছো প্রচুর লোককে নিয়ে একসাথে কাজটা করছো। আমি একজন নতুন ছেলে হয়ে আমি যখন একটা ডিজাইন বেসিক্যালি প্রেজেন্ট করছি, সেটা আমাকে এক্সিকিউট করতে হবে, অ্যাটলিস্ট ওটার কাছাকাছি কোথাও পৌঁছতে হবে। এবং সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, তুমি যখন একটা ক্যানভাসে আঁকছো তোমার হাতে ফুল কন্ট্রোল থাকছে, সেখানে তুমি কোথাও ভুল রং চাপালে সেটার উপর রং করে আবার তুমি রিপেইন্ট করার সুযোগ পাচ্ছ। কিন্তু এখানে এমন একটা টাইম লাইন যে 3 মাস বা 4 মাসের মধ্যে তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে, তুমি যা ভেবেছো তা প্রপারলি এক্সিকিউট করতে হবে। এই পার্টিকুলার ফর্ম অফ আর্টে তোমার টেকনিক্যাল জ্ঞান এবং বাস্তব জ্ঞান, পার্টিকুলারলি এই যে মিডিয়ামটায়, সেটা কতটা এফেক্টিভ, সেটা কি চর্চা করতে করতে তুমি একের পর এক ছোট থেকে বড় হচ্ছে, পুজো, বিভিন্ন রকম পুজো করছো, বিভিন্ন রকম মাঠে কাজ করছো, হ্যাঁ, সেটা করতে করতে কি তুমি শিখছো, নাকি এটার কোনো আর্ট কলেজে পড়তে পড়তে বা অন্যান্য শিল্পীদের কাজ দেখতে দেখতে একটা ধারণা তৈরি হয়ে যায় যে একজন নতুন এই চ্যালেঞ্জটা নেওয়ার জায়গায় পৌঁছতে পারে? এই পুরো ব্যাপারটা কিরকম হয়? না, এইটা তো আমরা যেমন ক্যানভাস, যখন 500 বছর আগে কেউ ক্যানভাস ব্যবহার করছিল, কেউ তার কাছেও ওইটা একটু খুব চ্যালেঞ্জের জায়গা ছিল, যে কাপড় একটা গ্রাউন্ড, সেখানে একটা সেটা সাপোর্ট হিসাবে আমরা দেখছি, তার উপর একটা কোটিং লাগছে, তারপর একটা পেন্ট লেয়ার, ফাইনাল একটা ভার্নিশ হচ্ছে, এবং দেখা যাচ্ছে ধুলোর লেয়ারটাও ওর পার্ট হয়ে দাঁড়াচ্ছে। যখন যারা কনজারভেশন নিয়ে কাজ করে তারা ওই পার্টটাকে একটা ছবির পার্ট হিসাবেই ধরছে। তো এইটা 500 বছর আগে যখন ক্যানভাস প্র্যাকটিস শুরু করছে মানুষজন, তখন হয়তো একই চ্যালেঞ্জেরই মুখোমুখি হয়েছিল। আর যেহেতু দুর্গাপূজা এতদিন 20 বছর 25 বছর, কিংবা দুর্গাপূজার অতীতেও তার
প্র্যাকটিসের একটা জায়গা ছিল আমাদের, সেই নলেজগুলো তো আমাদের কাছে ইনফরমেশন হিসাবে তো আসেই। তার মতন করে এবার আমরা তৈরি করে নিই যে কিভাবে হ্যান্ডেল করব, কারণ প্রত্যেকের হ্যান্ডেল করার দিকগুলো আলাদা। মানে কিভাবে হ্যান্ডেল করছে, যখন ইলোরাতে কেউ পাথর কাটছে টপ থেকে, এখনকার বিজ্ঞানীরাও তো অবাক হয়ে যাচ্ছে, আর্কিটেক্টরা অবাক হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব। মানে একটা মনোলিথিক টেম্পল তৈরি হচ্ছে এবং সেটা টপ থেকে কাটা হচ্ছে, চূড়োর একদম টপ যেখানে জিরো হচ্ছে সেইটা হলো তার কাজ করার শুরু, স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ স্টার্টিং পয়েন্ট। তা তা সেইটা সেইটা যেমন এখনো সেটা একটা বিস্ময়, কিন্তু এটা তো অঘটন নয়, এটা তো ঘটে গেছে। এবং তো সেই জায়গা থেকে আমাদের কাজ তো সত্যি আরো সহজ জায়গা, একটা নরম মাটিতে কাজ করতে হয়। হ্যাঁ, তুমি যখন হ্যাঁ। ওই রেফারেন্সটা টানলে তখন আমার মনে হচ্ছে ঠিকই তো, আমাদের তো ব্যাকগ্রাউন্ডটা ওই জায়গায় অনেক কিছু আমরা ইনফরমেশন হ্যাঁ। অনেকগুলো তো আমরা জেনেটিক্যালিও ক্যারি করছি, জেনেটিক্যালি ক্যারি করছে। তো ওই প্র্যাকটিস আমাদের কাছে যা ক্ষমতা আছে আমাদের তো তার কত অংশ আমরা এক্সপ্লোর করতে পারি, আমরা জানি না যে প্রত্যেকের কাছে কি ক্ষমতা আছে। আমরা একটা মিডিওকার স্টুডেন্ট হিসেবে আর্ট কলেজে পৌঁছেছি, তারপরে আস্তে আস্তে প্রত্যেককে তার মতন করে তার প্র্যাকটিসের জায়গাগুলো খুঁজে পেতেই তখন তাকে মানুষ চিনছে এবং সে নিজেকেও চিনছে। তো সেইগুলো তো একটা দীর্ঘদিনের চর্চার ফসল। না, এবার একটা জিনিস বলো, একটা মুভিতে ছিল অঞ্জন দত্তের, মুভিটার নাম মনে পড়ছে না, যে মোটামুটিভাবে ধর্ম বা স্পিরিচুয়ালিজম এটা প্রচুর আর্টের জন্ম দেয়। বেদ থেকে ধরো বলা হয় যে প্রথম গান এসছে, বা এই যে চার্চ, মসজিদ, মন্দির, এক একটা স্ট্রাকচার, আর্কিটেকচার তার, সেখান থেকে আর্ট এসছে। তো তুমিও একটা কাজ করছো যেটা একটা রিচুয়াল প্র্যাকটিস, এবং সেটাও প্রচুর আর্টের জন্ম দিচ্ছে। ফার্স্ট থিং, তুমি এই জিনিসটাকে কিভাবে দেখো? অ্যান্ড সেকেন্ড থিং, এই যে তুমি একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আছো, তুমি নিজে মানুষটা কি স্পিরিচুয়াল? আমি কিন্তু ধর্মের কথা বলছি না, স্পিরিচুয়াল কি তুমি? না, প্রথমে বলি যে স্পিরিচুয়াল প্র্যাকটিস থেকে আর্ট, মানে এইটা আর্টে রূপান্তরিত হয় দুর্গাপুজো। এটা তো সারা পৃথিবীতে বিরল। বিরল। মানে কোনো ধর্মীয় অনুষ্ঠান ঘিরে এত পাবলিকেশন আমরা দেখিনি। প্রত্যেক ছোটবেলায় দেখতাম প্রত্যেক মানে আনন্দবাজারে ছিল, আজকালে ছিল, এখনো আছে, যে পূজাবার্ষিকী বেরোচ্ছে। এত শিল্পীর গান কোনোদিন কোনো ধর্মীয় অনুষ্ঠান ঘিরে, সেটা বড়দিনও নয়, সেটা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানেও আমরা দেখিনি যে এত মানে ক্যাসেট বেরোচ্ছে কিংবা অ্যালবাম বেরোচ্ছে। সেইটা দুর্গাপুজো এরকম লিবারেল জায়গাটা ছিল বলেই হয়তো বা সম্ভব হয়েছে, কারণ ওখানে খুব ধর্মীয় আড়ষ্টতা নেই, ধর্মীয়ভাবে সেটা খুব রিজিড নয়, সে কারণেই হয়তো সম্ভব হয়েছে যে এখান থেকে অনেক কিছু বের করার। ব্যক্তিগতভাবে আমার ধর্মে খুব একটা বিশ্বাস নেই, স্পিরিচুয়াল তো অন্য জায়গা। অফকোর্স, সেই জায়গাটাই তোমাকে জিজ্ঞেস। সেইটা তো বিশ্বাস অবিশ্বাসের বাইরে। হ্যাঁ, স্পিরিচুয়াল দিকটা তো থাকে এবং সেটা প্র্যাকটিসেও প্রভাব পড়ে প্রত্যেকের। দেখা যাবে আমার কাজটা হয়তো অত স্পিরিচুয়াল নয়, কিন্তু আমি একটা স্পিরিচুয়াল গ্রাউন্ডে কাজ করছি। যে কোনো কাজ যদি তার ওই কাজটাকে যদি আমরা খুব ডিপলি দেখি, সেখানে একটা স্পিরিচুয়াল ফ্যাক্টর তো থাকেই। হ্যাঁ, স্পিরিচুয়াল সেই জায়গাটাই আমি ধরার চেষ্টা করছিলাম, যে প্রশ্নটা যেহেতু হঠাৎ করে পাওয়া, যে স্পিরিচুয়াল ধর্মের, কারণ আমার দেবদেবীতে খুব একটা বিশ্বাস নেই। যদিও দুর্গাপূজায় বিশ্বাস আছে, পয়সা পাই এখান থেকে। হ্যাঁ, মানে দুর্গাই এখানে আমার কাছে লক্ষ্মী। তা অন্য দেবতা আমার খুব একটা বিশ্বাসের। শনি ঠাকুর ছোটবেলা খুব ভালো লাগতো, সিন্নি পাওয়া যেত। আমার মনে হয় যে কোনো আর্টিস্টই স্পিরিচুয়াল, কারণ তাদের প্র্যাকটিসটাই তো। জাকির হোসেন তো খুব স্পিরিচুয়ালি যদি না দেখতে পারতেন তার মানে বাজনাটাকে, তাহলে হয়তো ওইভাবে বাজাতেই পারতেন না। এবং ঢেউয়ের মধ্যে থাকলে যেমন ঢেউটা বোঝে যায় না, হয়তো একটা ডিস্টেন্স থেকে আমরা বুঝতে পারবো যে সত্যি আমার কাজটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, কারণ অনেক দিক থেকেই কাজের ইন্সপিরেশন আমি পাই। মানে
কখনো খুব ভিড়ের মধ্যে আমার কাজ তৈরি হয়, কখনো নিঃসঙ্গতা প্রয়োজন হয় একটা কাজকে তৈরি করতে। মানে সেটা হয়তো কোনো মুহূর্তই খুব অল্প সময় যেখান থেকে ভাবলাম যে এই বিষয়ে আমি এটা নিয়ে কাজ করতে যাচ্ছি, বা এই বিষয়টাই হয়তো আমার বিষয় যেটা নিয়ে আমি কাজ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা ভেবে হয় না, এটা ওই মুহূর্তটাই ঠিক করে দেয়। তোমার মেয়েবেলা বোধহয় নর্থ কলকাতাতেই করেছিলে, সেটায় বা আরও বিভিন্ন কাজে বিভিন্ন সময় তোমার ছেলেবেলা উঠে এসছে তোমার কাজের মধ্যে, কিন্তু কখনো সেগুলো তোমার বেশ পুরনো দিকের কাজ, কিন্তু রিসেন্ট পাস্টে যখন তুমি এই কাজগুলো করতে করতে অনেক ম্যাচিওর অবস্থায় কি তুমি কখনো তোমার নিজের ছেলেবেলাকে ফিরে দেখেছো, বা ছোটবেলার কোনো ইনসিডেন্ট বা কোনো স্ট্রাইকিং মোমেন্ট যেটা একটা বেশ বড় কাজে ফিরে এসছে, এরকম কোনো ঘটনা ঘটেছে তোমার? ম্যাচিওর বয়সে যখন কাজ করছিলাম তখন সিএ এনআরসি চলছে, সারা দেশ উত্তাল, আর ঘটনাচক্রে আমার পরিবার, তখন আমার বাবা বেঁচে ছিলেন, সে একদিন কাগজ খুঁজছেন, মানে মৃত্যুর ভয় পেয়ে। কয়েক মাস আগে আর কি। ভয় পেয়ে কাগজ খুঁজছে, ফাইল খুঁজছে, এক আত্মীয় আসে, সেও তার কাগজটা খুঁজছে, সেও খোঁজার চেষ্টা করছে, কারণ তাদের একটা ভয় হচ্ছিল হয়তো এই দেশটা তাদের নয়, মানে মানে এই দেশ ছেড়ে হয়তো তাদের চলে যেতে হতে পারে, কারণ একটা আবহ তৈরি হয়েছিল এরকম। এবং যারা জন্মসূত্রে ভারতীয় নয় তাদের কাছে এটা আরো বেশি আঘাতের মতন ছিল। তো আমার কাছে সেটা খুব, আমার মানে যে দেখে যতই হাসি পাক সেই সময়টা, কিন্তু একটা হঠাৎ করে একটা মানে একটা মুহূর্ত তৈরি করে। ওই হৃদয়পুরের কাজের আগের ঘটনা বলছি, 19 সালের শেষে ঘটনা। তারপর যখন দিল্লি গেলাম, শাহিনবাগ গেলাম, দেখলাম মহিলারা কিভাবে রুখে দাঁড়িয়েছেন মানে এই ঘটনার বিরুদ্ধে। তখন আমার একটা কাজ তৈরি হলো, একটা পাবলিক ডোমেনের কাজ ছিল, একটা পাবলিক আর্ট ফেস্টিভ্যালে বেহালাতে। তো একটা কাজ করলাম, যেভাবে ওষুধ বিক্রি হয় ছোটবেলায় আমরা যেভাবে খুব কানেক্ট করতাম, এখনো শুনি, কিন্তু আমাদের কান ওটাকে হয়তো অতটা রেজিস্টার করে না, যে ওই ফেরিওয়ালাদের রেকর্ডেড একটা মাইক লাগানো একটা সাইকেল, আর পেছনে জিনিসপত্র, বাসনপত্র, ওষুধপত্র অনেক কিছু বিক্রি করেন ওনারা। তা সেই রকম একটা কেউ একটা সাইকেলের কোনো মানুষ নেই, সাইকেলটা মধ্যে ওই মাইকটা লাগানো আছে, একটা ভালো থাকার ওষুধ বিক্রি করছে, টাইটেল ছিল চিন্তাহরণ চূর্ণ। তা সেই ছোটবেলার ভালো লাগাগুলো কখনো খুব সিরিয়াস একটা কথা বলছে, খুব সেখানে অনেক খুব হাস্যরসাত্মক ছিল সেই কাজটা, কিন্তু তার ইয়েটা ছিল কিন্তু খুব মানে খুব ডিপ। হ্যাঁ, মানে হৃদয়ে গিয়ে লাগবে মানে সেই কথাগুলো। যেমন সরকার সেই সময় যেমন সবাইকে বোঝাচ্ছিল যে কিভাবে ভালো থাকা যায়, হ্যাঁ, ভালো থাকতে গেলেই হয়তো ওই কাগজগুলোর প্রয়োজন, তো সেই রকম কেউ ভালো থাকার ওষুধ বিক্রি করছিল এই কাজটার মধ্যে দিয়ে দেখাচ্ছিলাম। সেটা খুব ইন্টারেস্টিং কাজ, আমার খুব ভালো লাগা একটা কাজ। আজ তোমার সাথে কথা বলে মানে সিরিয়াসলি অনেক জিনিস জানলাম, অনেক আদান প্রদান ঘটলো, এই জিনিসটা ওভারঅল খুব ভালো লাগলো। এবং একজন শিল্পী হিসেবে তুমি যে একাধিক জিনিস সার্চ করে যাচ্ছ একের পর এক, হ্যাঁ, অদ্ভুত। এবং যেটা তোমার সাথে কথা বলতে বলতে একাধিকবারই মনে হলো যে যেহেতু আমরা একটা প্রসেসের মধ্যে থাকি, হয়তো আইডিয়াটা হঠাৎ জেনারেট হয়ে যায়, মানে সেটা হয়তো খুব ভেবে চিনতে ঠান্ডা করে বসে মাথা ঠান্ডা করে ভাবছি ঘন্টার পর ঘন্টা, ওইভাবে হয়তো হয় না। জাস্ট একটা আইডিয়া শেয়ার করছি, যেরকম মুহূর্তের কথাটা বললে, মানে আমার একটা অ্যাড শ্যুট ছিল, কিন্তু কনসেপ্টটা আমার কাছে ক্লিয়ার ছিল, কিন্তু কিভাবে দেখাবো সেটা মানে প্রায় 10-15 দিন কেটে গেছে, মাথায় কিছু আসছে না। হঠাৎই সুমনের একটা গান আছে, কবির সুমনের গান তুমি হও, ওই গানটা শুনে কেন জানি না আমার কাছে মনে হলো আমি যেটা ছবি তুলতে চাই, যদিও ওই গানটার সাথে ছবিগুলোর কোনো মিল ছিল না, কিন্তু জানি না ওই মুহূর্তে গানটা যেন সবকটা সিরিজকে আর কি, ছবির সিরিজকে আমাকে পরপর পরপর সাজিয়ে দিল। আমারও তাই মনে হয়, কারণ আমি যে কাজটা হৃদয়পুরের কথা বলছিলাম,
আমি যখন প্রথম জোর করে ওই কাজটা করতে হয়েছিল সে বছর, মানে সে বছর খুব অল্প সময়, 28 দিন বাকি, একটা পুজো নেওয়াটাই তো ওরকম নাকতলার মতন একটা জায়গা যেখানে এত বছরের একটা লেগাসি ছিল ভালো পুজো করার। তো সেখানে গিয়ে যখন কথা বললাম, ঠিক আছে করছি, কথা বলতে গেলাম, তখন সবাই দেখি কথা বলছে তাদের আলাদা আলাদা অ্যাকসেন্টে, এবং বাংলাদেশের বিভিন্ন জেলার অ্যাকসেন্ট আমি সেটা খানিকটা বুঝতে পারি। ধরো তোমার কথা শুনে হয়তো এটা ধরা যাক যে বসিরহাট হয়তো তোমার মানে বাবা মার হ্যাঁ, হ্যাঁ। জায়গা, কিংবা আমি কথাগুলো শুনলে বুঝতে পারি যে এ কোথা থেকে কোথাকার। এসছে। তা গিয়ে শুনলাম যে, আমি দেখলাম যে 100% মানুষের ডায়ালেক্টে ওই অ্যাকসেন্ট গুলো আছে। যে ও ফরিদপুরের, ও বরিশালের, ও ঢাকার, ও যশোরের। তখন আমি ঠিক করি যে তাহলে হয়তো এই পাড়াটাতেই এই কাজটা করা যায়। তখন আমি জানি না ওই পাড়ার টাইটেল 47 মানে পিনকোড 47, তখন আমি জানি না যে ওই পাড়ায় ক্যাম্প ছিল। ওই পাড়ার খুব মানে এটা জানতাম যে দক্ষিণের একটা বড় অংশ ওই জায়গাগুলো, আশপাশগুলো, বাঁশধনী, হ্যাঁ, কিংবা বিজয়গড়, আজাদগড়, এই জায়গাগুলো একসময় রিফিউজি ক্যাম্প ছিল। কিন্তু ওইগুলোই ওই ওই মুহূর্তটা যেটা ওই গান থেকে বলছিল, একটা হঠাৎ করে একটা মুহূর্ত তৈরি হয়, সেটা হয়তো হয়েছিল। এই যে সিএ বা বারান্দা, তুমিও যেরকম ঘটনাগুলো বললে, মানে অদ্ভুত, অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আমরা পডকাস্টের প্রায় শেষ দিকে, যে প্রশ্নটা আমাকে সব থেকে বেশি ভাবায় এই যে দুর্গাপুজোর আর্ট বা পাবলিক আর্ট নিয়ে, সেটা হচ্ছে একটা টেম্পোরারি আর্ট। এটা একটা আর্ট তুমি ক্রিয়েট করছো, যেটা ক্রিয়েট করতে মেবি 6 মাস 7 মাস সময় লাগছে, এবং যে আর্টটা তোমার জীবনের অংশ, তার আগে বহু বছর মেবি সেই থট প্রসেস, সেই ভাবনার সাথে তুমি সময় কাটিয়েছো। অথচ এই আর্টটাকেই 15 দিনের পরে বা 10 দিন পরে জাস্ট স্ক্র্যাপ মাল, নষ্ট, ফেলে দেওয়া হয়। এটা লংজিভিটি 15 দিন, যেখানে তুমি একটা ক্যানভাসে ছবি আঁকলে হয়তো সেটা বছরের পর বছর রয়ে যেত। এই যে টেম্পোরারি আর্ট, এই ব্যাপারটা তোমাকে কতটা খারাপ লাগায়, এবং তোমার সৃষ্টি, তোমার লালন পালন করে তৈরি করা একটা ক্রিয়েশন, যেটা 15 দিন পরে দেখছো জাস্ট লুটোচ্ছে, এই পুরো ব্যাপারটাকে নাও কি করে? না, আমরা যদি দুটো জায়গাকে মেলানোর চেষ্টা করি, কারণ আমাদের আর্ট প্র্যাকটিসটা আমরা যেভাবে আর্ট কলেজে পড়েছি, যেই পদ্ধতিতে আর্ট কলেজে পড়ানো হয়, সেটা তো খুব ইউরোপিয়ান একটা শিক্ষার ব্যবস্থার একটা প্রতিফলন। কারণ আমাদের দেশজ যে শিল্প শিক্ষা কিংবা এমনি আমাদের শিক্ষা যে এই পদ্ধতিতে চলছিল, সেটা তো ব্রিটিশরা আসার পর ভেঙে যায় এবং তাদের মতন করে চাপিয়ে দেওয়া হয় আমাদের শিক্ষা ব্যবস্থা। কিন্তু ঘটনাক্রমে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তখন জন্ম হয় ইনস্টলেশন আর্টের, জন্ম হয় বিভিন্ন রকম এফিমেরাল প্র্যাকটিসের, যেগুলোর ক্ষণস্থায়ী, কারণ মানুষেরই জীবনের তখন কোনো দাম নেই। হ্যাঁ, তখন শুরু হয় খোঁজ যে ক্ষণস্থায়ী প্র্যাকটিসের জায়গা। কারণ আমরা অনেকগুলো আর্টিস্টের কাজ দেখি ইউরোপে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার মাঝখানে এবং তারপরে মার্শাল দুশোর কাজ দেখি, যেখানে মোনালিসার গোপ এঁকে দিচ্ছে। যে উনি বলছিলেন যে যখন মানুষের জীবনটা কদিনের আমরা জানি না, তখন একটা গ্যালারিতে একটা ছবির এরকম প্রত্যেক বছর তার দাম বাড়ার কোনো মানেই নেই। তা সেটাকে উনি চ্যালেঞ্জ করছিলেন। তো এইরকম আমাদের ভারতবর্ষের যদি প্র্যাকটিস দেখি ভারতবর্ষের, সেটা রিচুয়াল প্র্যাকটিস হোক কিংবা, এগুলো তো আলাদা কিছু ছিল না। যখন অজন্তা আঁকা হচ্ছে, তখন সে শিল্পী না সে পুরোহিত না সে শিক্ষক, সেটা তো আমরা মানে সেগুলো মিলেমিশে যায় কখনো। তা ভারতবর্ষের এই প্র্যাকটিসটাই কিন্তু স্পাইরালের মতন, তার একটা শেষ আছে এবং শেষ হলে একটা কিছু শুরু হয়। তা দুর্গাপুজোটাও তো সেরকম, একটা শেষ না হলে পরের বছর শুরু হবে না। এবং এই এই যে এই ভাসান দেওয়া কিংবা আমাদের স্ট্রাকচারাল মন্দির তৈরি হওয়াটা কিন্তু অনেক পরে আমার ধারণা। কারণ আমি কিছু বইপত্র কিংবা পড়াশোনা করে দেখি যে গ্রিকরা আসার পরে সম্ভবত এরকম স্ট্রাকচারাল
পাথরে বাঁধানো মন্দির কিংবা যেটা অবিনশ্বর, যেটা যেটা রয়ে যাবে সারা শতাব্দী জুড়ে, তো সেইগুলো বানানো হয়তো তৈরি হয়। তার আগে আমাদের এটা ছিল রথের মতন, গুহা ছিল মানে একদম রথের মতন, হ্যাঁ। মানে একটা স্ট্রাকচার বানানো হবে কয়েক মুহূর্তের জন্য কিংবা কয়েক দিনের জন্য। আমরা আচ্ছা মানে হ্যাঁ বানানো হতো কিন্তু সেটা মানে টেম্পোরারি টেম্পোরারি ছিল। সেইটাই হয়তো আমাদের ভারতীয় সংস্কৃতির ধারা। ইউরোপে যেরকম একটা ভার্টিক্যালি একটা কিছু দেখার, মানে আমরা চার্চও দেখি এরকম লম্বা উঁচু, কিন্তু ভারতের দেখি স্পাইরালের মতন, তার একটা চক্র আছে। তো সে কারণেই এই স্ট্রাকচারাল জায়গাগুলো অনেক টেম্পোরাল। হ্যাঁ, প্র্যাকটিসটাও সেক্ষেত্রে টেম্পোরাল। আমরা বিয়েতে যেরকম দেখি, এখনো পুরনো একটা পদ্ধতি যেরকম ভাবে চলে আসছে, বিয়ের একটা স্ট্রাকচার হয়, একটা ছাদনাতল হয়, সেটা কিন্তু ক্ষণস্থায়ী। কিন্তু ওই ঘটনাটা সাক্ষী হয়ে থাকছে ওই স্ট্রাকচারটা, কিন্তু ওই একটা মানুষ সারা জীবন ওই 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 সাক্ষী হওয়া সময়টাকে ধরে নিয়ে যাচ্ছে দুটো মানুষ। তা সেই রকম আমাদের আমাদের রিচুয়াল সেরকম আলাদা কিছু নয়, আমাদের ওরকম খুব ক্ষণস্থায়ী একটা সময়কে ধরার চেষ্টাই করেছে। এবং আমরা যদি আমাদের মূর্তিগুলোকেও দেখি, যে নটরাজের মূর্তি, পায়ের তলায় একজনকে চেপে একটা শক্তির আবার তৈরি হচ্ছে। হ্যাঁ, মানে একটা ধ্বংস না হলে হয়তো একটা সৃষ্টি হবে না। তা সে কারণে আমাদের আর খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগে তখনই যখন চোখের সামনে ওটা ভাঙা হয়। একটা স্ট্রাকচার অত যত্ন করে লালন করে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং 1 ইঞ্চি বড় হলেও কেটে ছোট করা হচ্ছে, তখন চোখের সামনে 20 ফুট ভেঙে ফেলা হচ্ছে নিমেষেই, তখন তো সত্যি একটা কষ্টের জায়গা সেটা। না, আমি ভাঙার সময় যাইও না। কিছু কিছু জিনিস বলে দিই যে এই জিনিসগুলো আমি স্টুডিওতে রাখতে পারি, আমাদের ছোটখাটো জিনিস, সেগুলো চেষ্টা করে রেখে দেয়। কিন্তু মানে ওটা খুব 3 মাস ধরে একটাকে ভাবা এবং ওই ওই জায়গাগুলোকে তৈরি করা, তারপরে চোখের সামনে ভেঙে ফেলা, সেটা খুব কষ্টের। শেষ মুহূর্তটা হয়তো বিসর্জনের মতনই বিষাদময় হয়ে রইল। খারাপ লাগলো। আজকে আমারও এটা প্রথম পডকাস্ট শ্যুট, আমি নিজেও সারাক্ষণ নার্ভাস ছিলাম, কিন্তু মনে হয় একটা খুব ভালো আড্ডা হলো। আমি আশা করি তুমিও এনজয় করেছো। না, আমি তো বলার লোক নই, কাজ করতে পারি খানিকটা, কিন্তু মানে ভাল লাগলো তোমার সাথে কথা বলে, দারুণ লাগলো।